আজকে যে চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে কি পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার। ঠিক আছে, পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার। পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার সহজ চ্যাপ্টার, খুব একটা বেশি কোনো থিওরি নেই। নিউক্লিয় বিঘটনের যে থিওরি সেটা তোরা কেমিস্ট্রিতে রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার তো পড়েছিস, কিছুটা সেই রকম ক্যালকুলেশনই আসবে। ঠিক আছে, প্রথম ক্রমের বিক্রিয়া যেটা সেরকমই আসবে। একটা বই আমাকে দিবি, এটা কি কিছু কিছু জিনিস বই থেকে তাড়াতাড়ি করে বলা যাবে। পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারের নাম, বই খুলবি সবাই। ঠিক আছে, তো সোজা কথা বলতে গেলে পারমাণবিক নিউক্লিয়াস, নিউক্লিয়াস কাকে বলছি? যে পরমাণু হচ্ছে কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে খুব অল্প পরিসরে, পরমাণুর কেন্দ্রে খুব অল্প পরিসরে সমস্ত ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকছে। ঠিক আছে, কোন পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর এবং প্রায় সমস্ত ধনাত্মক আধান কি হচ্ছে? প্রায় সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে কেন্দ্রীভূত থাকছে। অবশ্যই আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াস এটা, এবং তার চারপাশে ইলেকট্রন কিন্তু ঘুরছে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন, তো আমরা জানি যে প্রোটনের আধান হচ্ছে কি পজিটিভ, আর নিউট্রনের কোনো আধান নেই, আধান হচ্ছে জিরো। ঠিক আছে, নিস্তড়িত। আর এটা জানি যে ইলেকট্রনের ভর নগণ্য, মানে প্রায় নেই বলতে গেলেই চলে। প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সমান সমান। ঠিক আছে, এবং প্রোটন আর নিউট্রন কিন্তু অনেক বেশি ভারী ইলেকট্রনের থেকে। তাহলে নিউক্লিয়াসের সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে বলা যেতে পারে। এবং নিউক্লিয়াসের আকার যদি বলি, প্রায় 10⁻⁻14 মিটার থেকে -15 মিটারের মধ্যে হয়। 10⁻⁻14 মিটার প্রায় হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাস যদি বলি সেটা হয়। ঠিক আছে, মানে অনেক ছোট। হ্যাঁ, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে কি অনেক ছোট, প্রায় 10⁻⁻14 মিটার। এবারে যেটা লিখবি কি, ভর ও শক্তি তুল্যতা সূত্র, ভর ও শক্তি তুল্যতা সূত্র। ভর ও শক্তি তুল্যতা সূত্র আমি কোনো পুরো এক্সপ্লেনেশন লেখাচ্ছি না, বইতে লেখা আছে। কি আগেও আমরা পড়েছি, আগের চ্যাপ্টারে কিছুটা, কি যে ভর শক্তিতে এবং শক্তি ভরে, হ্যাঁ, ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, এটা আমরা জানি নাকি না? ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। এবং ফাইনাল যে মানে কনক্লুশন আসছে সেটা কি, এম ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেই শক্তির পরিমাণ কত হবে? ই সমান এমসি স্কয়ার। এম ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেই শক্তি হবে ই সমান এমসি স্কয়ার, যেখানে সি হচ্ছে কি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটা হচ্ছে যদি আমি বলি কত হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি এসআই বলি, আর যদি সিজিএস বলি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখান থেকে ছোট ছোট দু একটা কোশ্চেন আমরা নিতে পারি। প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, শক্তি কত? প্রথম কোশ্চেন, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কি করে আসবে? ই সমান এমসি স্কয়ার করে, ই সমান এমসি স্কয়ার। তবে এম এখানে কত? 1 গ্রাম, ভর গ্রাম এককে নিয়েছি, সিজিএস এককে, তাহলে আলোর গতিবেগটাও সিজিএস এককে নেব, 3 × 10⁻10 এর হোল স্কয়ার। আচ্ছা, শক্তি তাহলে সিজিএস এককেই আসবে, কত আসবে? আর্গ আসবে। তাহলে উত্তর কত হয়ে যাবে? যে 9 × 10⁻20 আর্গ। 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত হচ্ছে? 9 × 10⁻20 আর্গ হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি কি পড়লাম? বলা হচ্ছে কি যে নিউক্লিয়াস কি না, পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। আর তারপরে তারপরে হেডিং আসছে কি, ভর এবং শক্তির তুল্যতা সূত্র ই সমান এমসি স্কয়ার। অঙ্ক করেছি 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত। নিশ্চয়ই আশা করি তোকে যদি বলা হয় যে এই যে যেটা হলো 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, এটা কিছু কিছু জায়গায় দিয়ে দেবে যে 1 গ্রাম শক্তি বলতে কি বোঝো?
অ্যাকচুয়ালি 1 গ্রাম শক্তি বলতে গ্রাম তো ভরের একক। 1 গ্রাম শক্তি মানে কি 1 গ্রামের সমতুল্য শক্তি। মানে 1 গ্রাম শক্তি বলতে কি বোঝো না, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, অর্থাৎ 9 ইন্টু 10⁻20 আর্ক বোঝাচ্ছে, ঠিক না? মানে ভর এবং শক্তি যেহেতু সমতুল্য হচ্ছে, এই জন্য আমরা এদের যে একক যে সেটাকে আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। 1 গ্রাম শক্তি মানে অ্যাকচুয়ালি 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, ঠিক আছে? 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি। হয়েছে, অসুবিধা নেই। এবারে দেখ, আমরা স্থির ভর পড়েছি আগের চ্যাপ্টারে। স্থির ভর, কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটার যে ভর হচ্ছে সেটাকে আমরা কি বলছি, স্থির ভর, ঠিক না? কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার যে ভর হচ্ছে সেটাকে আমরা বলছি স্থির ভর। বেশ, আর তারপরে হচ্ছে কি, ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। ভর ও শক্তির সংরক্ষণ সূত্র কি না, ভর ও শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, এই যে ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র কি হচ্ছে, যে মহাবিশ্বে মোট ভর এবং শক্তি সেটা কি থাকছে, ধ্রুবক থাকছে। মহাবিশ্বে মোট ভর এবং শক্তি কি থাকছে, ধ্রুবক থাকছে, ঠিক আছে? শক্তি ভরে রূপান্তর হচ্ছে বা ভর শক্তিতে রূপান্তর হচ্ছে, কিন্তু যে মোট যে পরিমাণ সেটা কিন্তু ধ্রুবক থাকছে। এবং আমরা কিন্তু একে সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। আমরা কিন্তু এখানে সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র কি হতে পারে, ভর শক্তিতে বা শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। বেশ, এটা হলো। এবারে বইতে একটা উদাহরণের অঙ্ক আছে, উদাহরণ 1-এর কোশ্চেন করবি, পেজ নাম্বার 341-এ। পেজ নাম্বার 341-এ একটা উদাহরণের অঙ্ক আছে, করে দেখ কি বলছে। পেজ নাম্বার, ভর যে শক্তিতে রূপান্তরিত হচ্ছে তার উদাহরণ। ভর শক্তিতে রূপান্তর হচ্ছে অনেক উদাহরণ আছে, যেমন নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে শক্তিটা ভরে রূপান্তর হচ্ছে। শক্তি, এই জন্য তো আইনস্টাইন নোবেল প্রাইজ পায়নি তখন। শক্তি যে ভরে রূপান্তর হচ্ছে, এই জন্য হচ্ছে, দেখবি কিছু বিক্রিয়ার ক্ষেত্রে একটা হয় তাপ গ্রাহী বিক্রিয়া আর একটা তাপমোচী বিক্রিয়া, তাই না? একটা তাপগ্রাহী বিক্রিয়া, একটা তাপমোচী বিক্রিয়া। তো ওখান থেকে আমি বলতে পারি কি, যে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে কিছু সময় দেখবি ভর চেঞ্জ হয়ে যায়। মানে ভর, বিক্রিয়কের যে ভর আর বিক্রিয়াজাতর ভর হচ্ছে কি কিছুটা কম, আর ওই কম পরিমাণ ভর কোথায় গেল, শক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাপ হিসাবে রূপান্তর হচ্ছে। আরো একটা উদাহরণ, আমরা এক্ষুনি নিউক্লিয়াস যে তৈরি হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো যে ভর শক্তিতে রূপান্তর হচ্ছে। বেশিরভাগ জায়গাতে আমরা ভর শক্তিতে রূপান্তর হচ্ছে দেখতে পাই, কিন্তু শক্তি ভরে রূপান্তর হচ্ছে তার একমাত্র উদাহরণ বিগ ব্যাং থিওরি, যেটা প্রথমে মহাবিশ্বের সমস্ত কিছু শক্তি ছিল, পরে তৈরি হয়েছে কি কোনো নক্ষত্র, গ্রহ, এগুলো তৈরি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে। ওই যখন আইনস্টাইন E=mc² সূত্র দিয়েছিল তখন এটার উপরে নোবেল প্রাইজ পায়নি, এই কারণে কেন কি ল্যাবরেটরিতে E=mc² ভরকে শক্তিতে রূপান্তর করলে কি ক্যালকুলেশন হচ্ছে, করা যাচ্ছে, আর শক্তিকে যে ভরে রূপান্তর হচ্ছিল উল্টোটা, সেটা করা যায়নি বলে আইনস্টাইন কিন্তু তখন নোবেল প্রাইজ পায়নি। পরে ফটো ইলেকট্রিক এফেক্ট ওটার উপরে পেয়েছে নোবেল প্রাইজ। আচ্ছা, এখন পর্যন্ত যদি বলি, তোরা পড়েছিস তো বিগ ব্যাং থিওরি, পড়িসনি? বিগ ব্যাং থিওরি বলতে কি, সোজা কথা, প্রথমে সমস্ত কিছু কিন্তু কি ছিল, কসমিক রে ছিল, ঠিক আছে? মহাজাগতিক রশ্মি যেটা, তো ওটাও একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মানে এক প্রকার শক্তি। ওই শক্তি থেকে ভরে রূপান্তর হয়ে তারপরে কিন্তু পুরো মহাবিশ্ব জগৎ তৈরি হয়েছে। এখানে 341 পৃষ্ঠায় যে উদাহরণের অঙ্কটা আছে, উদাহরণের অঙ্ক হচ্ছে কি, যে কোনো নিউক্লিয় বিক্রিয়ায়
কোনো পদার্থের, কোনো নিউক্লিয় বিক্রিয়ায় কোনো পদার্থের ভরের 1000 ভাগের 1 ভাগ শক্তিতে রূপান্তরিত হয়। মানে কি, আমি যদি বিক্রিয়া করাই এম ভর নিয়ে, তাহলে শক্তিতে রূপান্তর হবে কত না এর 1000 ভাগ। ঠিক আছে, মানে এম ভর নিয়ে আমি যদি বিক্রিয়া ঘটাই তাহলে তার শক্তিতে রূপান্তর হচ্ছে কত এম বাই 1000। এবারে বলেছে যে বিক্রিয়ায় যদি ওই পদার্থের 1 গ্রাম পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে উৎপন্ন শক্তি কত হবে। 1 গ্রাম পরিমাণ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে শক্তিতে রূপান্তর হবে কত 1/1000 গ্রাম পরিমাণ, নাকি না। 1 গ্রাম পরিমাণ যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে 1 গ্রাম পরিমাণ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, এম পরিমাণ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে শক্তিতে রূপান্তর হবে কত এম বাই 1000। ঠিক আছে, তাহলে 1 গ্রাম পরিমাণ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে শক্তিতে রূপান্তরিত হবে কত এম 1/1000 গ্রাম শক্তিতে রূপান্তরিত হবে। শক্তি হয়ে যাবে কত ই সমান এম সি স্কোয়ার। এখানে এম এর মান কত নেব 1/1000 গ্রাম, সি এর মান কত নেব 3 × 10⁻10, সিজিএস নিচ্ছি, এর হোল স্কোয়ার। 3 × 10⁻10 এর হোল স্কোয়ার হচ্ছে 3 × 10⁻10 এর হোল স্কোয়ার হচ্ছে, একক কিসে আসবে আর্গ। আমি তোকে বললাম এটাকে অ্যান্সার করতে হবে ইলেকট্রন ভোল্টে। হ্যাঁ, করলে কত হচ্ছে দেখ, একে করতে হবে কি না ইলেকট্রন ভোল্ট এককে উত্তর নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে কত উত্তর 1000, মানে 10⁻³ 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻20, এটা হচ্ছে কি আর্গ। ঠিক আছে, আর্গ হয়েছে। তো এটা হচ্ছে কত না 9 ইন্টু 10⁻17 আর্গ, মানে 9 ইন্টু 10⁻10 জুল, কি 10⁻7 আর্গ মানে হচ্ছে 1 জুল। এবারে একে হচ্ছে কি জুলকে করতে হবে ইলেকট্রন ভোল্ট এককে, জুলকে করতে হবে ইলেকট্রন ভোল্ট এককে। 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻19 জুল 1 ইলেকট্রন ভোল্ট মানে। ঠিক আছে, তাহলে এখান থেকে বল এটা আসবে কত না যা আছে 9 ইন্টু 10⁻10 তাকে ভাগ করব 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্ট একক আসবে। ঠিক আছে, এটা হতে পারে কত না এরকম ক্যালকুলেশন কর, একে করে নে 90/16 গুণ 10⁻কত আসবে 29। ঠিক আছে, হয়েছে। বেশ, একে এবার 90-কে 16 দিয়ে ভাগ কর, দেখবি তাহলে উত্তর আসবে কত ওই 5 পয়েন্ট কত আসছে। আমি এখানে এ রেখেছি না, 90/16 রেখেছি, 90/16 রেখেছি। ঠিক আছে, তো এখানে করলে 90-কে 16 দিয়ে ভাগ করলে যেটা হয় গুণ 10⁻29 হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, কোথাও কোথাও মেগা ইলেকট্রন ভোল্ট হয়। মেগা মেগা মানে কি, মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি 10⁶ ইলেকট্রন ভোল্ট। মেগা মানে 10⁶, মেগা মানে 10⁻, ক্যাপিটাল এম মানে মেগা। আর যদি দেখিস কোথাও হচ্ছে কি এম সি মানে মিলি কুলম, মিলি মানে কি 10⁻⁻, স্মল এম মানে মিলি, আর ক্যাপিটাল এম মানে হচ্ছে কি মেগা। স্মল এম মানে মিলি, ক্যাপিটাল এম মানে হচ্ছে কি না মেগা। এই চ্যাপ্টারে যে কোশ্চেন আমরা দেখছি সেক্ষেত্রে কিছু ডেটা আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর এবং আধান। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর এবং আধান আমি একটু লিখে দিচ্ছি, যার মনে আছে তবু আমি একবার লিখে দিচ্ছি। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর এবং আধান। ঠিক আছে, প্রথমে লিখছি কি ইলেকট্রন, ইলেকট্রন। ঠিক আছে, তো ভর হচ্ছে কত ইলেকট্রনের, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1
ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে, এটা হলো। দেন হচ্ছে কি প্রোটন, প্রোটনের ভর হচ্ছে কত 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের ভর হচ্ছে কত, নিউট্রনের ভর, নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান, তবে এখানে হবে কি 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে। পরমাণু তিনটে কণা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, বেশ। আচ্ছা, এবারে এদের আধান যদি বলি, আধান হচ্ছে ইলেকট্রনের আধান কত -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। প্রোটনের আধান কি হবে, এটারই প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর নিউটনের আধান কি হচ্ছে 0, ঠিক, নিউটনের আধান কি হচ্ছে 0। আচ্ছা, এই যে যে আমি আধানটাকে লিখেছি কুলম্ব এককে, একে অ্যাকচুয়ালি আমরা পড়েছি না যে প্রকৃতিতে সব থেকে ছোট আধান কোনটা পাওয়া যায় ইলেকট্রনের আধানের সমান। প্রকৃতিতে সব থেকে ছোট আধান কিন্তু ইলেকট্রনের আধানের সমান। এই জন্য আমরা ইলেকট্রনের আধানকে কি ধরি, ইউনিট চার্জ ধরি। ইলেকট্রনের আধানকে আমরা কি ধরি, ইউনিট চার্জ ধরি, নাকি না? ইলেকট্রনের আধানকে আমরা ইউনিট চার্জ ধরছি। এই জন্য এখানে আমি লিখবো কি, যে ইলেকট্রনের যে আধান, এটাকে আমি ধরে নিলাম কি না, এটা হচ্ছে কত -1 ইউনিট, মানে ইলেকট্রনের আধানকে আমরা কি ধরছি, -1 ধরছি, কেবলমাত্র -1 ইউনিট। আর প্রোটনের আধানকে আমরা কি ধরছি, তাহলে +1 ইউনিট, হ্যাঁ, +1 ইউনিট। তাহলে এটা তো জিরো, জিরোই আছে, একে আর কি লিখবো, জিরো। তার মানে কি ইলেকট্রনের আধানকে আমরা -1 ইউনিট লিখছি, আর প্রোটনের আধানকে আমরা কি লিখছি, +1 ইউনিট লিখছি। আচ্ছা, যদি আমি এই যে যে ভর যেগুলো করেছি, সেই ভরগুলো আমি কি এককে লিখেছি, কেজি এককে। ভরগুলো কি এককে লিখেছি, কেজি এককে। এই ভরগুলোকে যদি আমি এমইউ এককে লিখি, এমইউ এককে, তাহলে কি আসবে, ইলেকট্রনের ভর প্রায় 0 এমইউ হচ্ছে, 0 এমইউ, ইউ লিখে দিচ্ছি, ইউ, ঠিক আছে। এখানে লিখছি ইলেকট্রনের ভর প্রায় কি হচ্ছে, 0 এমইউ হচ্ছে, মানে ইলেকট্রনের ভর প্রায় নেই বললেই চলে, এমইউ এককে। প্রোটনের ভর কি হচ্ছে, প্রায় 1 এমইউ হচ্ছে, আর নিউটনের ভরও কিন্তু প্রায় 1 এমইউ হচ্ছে। কেন কি 1 এমইউ মানে কি, 1 এমইউ মানে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এমইউ যে একক, সেটা হচ্ছে কত 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি হচ্ছে কি এমইউ এককে ভর। 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি হচ্ছে কি এমইউ একক, দেয় এখানে 1.67, প্রায় ঠিকঠাকই আছে 1.67। তো এমইউ এককে ভর আসছে। আমরা এমইউ এর সংজ্ঞাও লিখবো এবং সেটা ক্যালকুলেশনও করবো আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ছোট ছোট ডেটা কি বলেছি প্রথম থেকে, যে মেগা ইলেকট্রন ভোল্ট, মানে মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট আমরা আগে থেকে জানি। ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের আমরা ভর কেজি এককে বলছি, আর এমইউ এককে বলছি। কেজি এককে যদি আমি হচ্ছে ভর বার করি তাহলে এরকম হচ্ছে, আর এমইউ এককে যদি ভর বার করি তাহলে ইলেকট্রনের ভরটা প্রায় 0 এমইউ, আর প্রোটন আর নিউট্রনের ভর প্রায় 1 এমইউ করে হচ্ছে। আর আধান তো আমরা জানি, বাস আধানটাকে আমরা কি বলছি, যে ইলেকট্রনের আধান হচ্ছে প্রকৃতিতে সব থেকে ছোট আধান, এর থেকে ছোট আধান পাওয়া যায় না। এই জন্য আমরা আধানের কোয়ান্টাইজেশনে বলেছি যে আধানের কোয়ান্টাম হচ্ছে কি ইলেকট্রনের আধান। তো এই জন্য ইলেকট্রনের আধানকে আমরা -1 ইউনিট লিখেছি, প্রোটনের আধানকে আমরা +1 ইউনিট লিখেছি। এখন কথা হলো যে কোন একটা পরমাণুর সিম্বল কি রকম লেখা হয়, ধরো কার্বন, নিচে 6 উপরে 12। 6 মানে কি বোঝায়, প্রোটন সংখ্যা। 6 মানে কি বোঝায়, প্রোটন সংখ্যা। আর 12 হচ্ছে কি না, ভর সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রন মিলিয়ে যেটা হয়, ঠিক না? এতটুকু তো সবার জানা আছে। তবে আমরা কণার যে আমরা বলছি, কণার যদি আমি হচ্ছে কি সিম্বল বলি, প্রতীক বলি,
এখানে আমি প্রতীক কি লিখবো, কণার প্রতীক হচ্ছে কি, ধরো এটা ইলেকট্রন, তাহলে ই লিখলাম, ই। কণার প্রতীকে আমি এখানে লিখে দিচ্ছি কণা বলে, কণার এখানে নিচে আসবে কি চার্জ, মানে আধান আসবে। আর এখানে কি আসবে, এখানে লিখে দিই, বাংলায় লিখছি, এখন লিখবো কি আধান। কণার যদি আমি সিম্বল লিখি তাহলে নিচে আসবে কি আধান, আর উপরে আসবে কি এমইউ এককে ভর, এমইউ এককে ভর। কণার যে প্রতীক সেখানে কি আসবে, নিচে আসবে কি আধান, উপরে আসবে কি এমইউ এককে ভর। আচ্ছা, কণার সিম্বলের সঙ্গে এটা হচ্ছে কি, এটা কিন্তু কার্বন পরমাণু নিউক্লিয়াসের সিম্বল। এর একটা সাদৃশ্য আছে কি, এক কার্বনের উপরে যে 12 লিখেছি আমি, 12 অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, প্রোটন আর নিউট্রন মিলে 12টা। আচ্ছা, 12 তো এমই এককে ভরও বোঝাচ্ছে, তাই না? একটা প্রোটন একটা নিউটনের ভর কত, 1 এমইউ করে। একটা প্রোটন একটা নিউটনের ভর 1 এমইউ করে, তাহলে এখানে কার্বনের যদি প্রোটন নিউট্রন মিলে মোট 12টা থাকে, তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত, 12 এমইউ। উপরে এমইউ এককেই ভর লেখা আছে, আমি যদি বলি এর উপরে এমইউ এককে ভর লেখা আছে। আচ্ছা, আমি যদি বলি আধানের হিসাবে, এখানে নিচে আমি লিখেছি আধান, তাই তো? আচ্ছা, প্রোটন যদি হয় তাহলে উপরে নিচে কত আসবে, +1। হ্যাঁ, ইলেকট্রনের সিম্বলে কি আসবে, -1। প্রোটনের সিম্বলে কি আসবে, +1। আর নিউটনের সিম্বলে কি আসবে, 0। 0 তো। এবারে দেখ, আমরা পরমাণুর নিউক্লিয়াসের সিম্বলের নিচে যেটা লিখি সেটা কি, প্রোটন সংখ্যা। এখানে +1 লেখা মানে কি একটা প্রোটন, -1 লেখা মানে কি একটা প্রোটনের ঘাটতি, মানে একটা ইলেকট্রন। প্রোটন আর নিউট্রনের চার্জ তো অপোজিট হচ্ছে না, তার মানে আমরা যখন নিউক্লিয় বিক্রিয়া করব তখন আমরা কি করব, ওপরে ওপরে আর নিচে নিচে ব্যালেন্স করার চেষ্টা করব। ঠিক আছে, আমি কেন লিখতে চাইছি, এবারে ওপরে কত হবে, দেখ ইলেকট্রনের কি লিখবো, 0 এমইউ এককে ভর। প্রোটনের ভর কত লিখবো, 1। আশা করি তোরা এগুলো আগে আগে দেখেছিস, বাট ঠিক মতো বুঝেছিস কিনা যে কি লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি নিচে লেখা হচ্ছে আধান, আর ওপরে যেটা লেখা হচ্ছে সেটা কিন্তু এমইউ এককে ভর। হুম, হয়েছে। তো এগুলো হচ্ছে কি কণার সিম্বল, হচ্ছে এক এক করে কণার সিম্বল আমরা দেখছি এরকম করে। কণার সিম্বল হচ্ছে নিচে হচ্ছে আধান, ওপরে হচ্ছে এমই এককে ভর। বেশ, হলো। এরপরে এগুলো কন্টিনিউ হতে থাকবে। আমি যেমন এখানে একটা ছোট করে একটা বিক্রিয়াই দেখিয়ে দিচ্ছি, ধরো পরে এগুলো ডিটেলসে আসবে, তাহলে বুঝে যাবি যে কি হচ্ছে। ধরো তোকে বললো যে উম, একটা কার্বন, এটাই আমি নিচ্ছি C6, এটা হচ্ছে কত, 12। একে আমি কি করেছি, একটা নিউট্রন দিয়ে আঘাত করেছি, হ্যাঁ 0n1 দিয়ে আঘাত করেছি। করলে কি হবে, করলে কি হবে দেখ, নিচে নিচে যোগ কর, কত হবে, 6 + 0 6, উপরে উপরে যোগ কর, কত হচ্ছে 13। এবারে বল, নিচে 6 হলে সেটা কি হয়, কার্বনই হয়, কার্বন, এটা কার্বন আছে, আইসোটোপ হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, ধরো তোকে বললো যে নিউক্লিয়াসের মধ্যে না নিউট্রন প্রোটনে আবার প্রোটন নিউট্রনে কনভার্ট হচ্ছে, তাহলে কি করা যাবে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনে আর প্রোটন নিউট্রনে কনভার্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখ, নিউট্রন যদি প্রোটনে কনভার্ট হয় তাহলে কি হবে, আর প্রোটন যদি নিউট্রনে কনভার্ট হয় তাহলে বা কি হবে, একবার দেখছি। সিম্বল লিখছি আমি 0, এটা 1, এটা 1 1, এটা হচ্ছে কত, 1 1, মানে প্লাস, এটা এটা 0 1। এবারে আমি ব্যালেন্স করে দেখছি কি, এখানে না 0 আছে কিন্তু এখানে হয়েছে কত, 1, তাহলে নিশ্চয়ই নিচে -1 হওয়া উচিত একটা কোণা। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে উপরে আর কিছু হওয়া উচিত না, 0। এবার তুই নিজে বল, কোন কণার নিচে -1 হয় উপরে 0 হয়, ইলেকট্রন। ভালো করে বোঝ, প্রোটন, সরি নিউট্রন যখন প্রোটনে হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, একটা ইলেকট্রন। এই ইলেকট্রন কোথায় তৈরি হচ্ছে, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর। এই ইলেকট্রনকে কিন্তু নিউক্লিয়াস ধরে রাখবে না, কি করবে, এই হচ্ছে বেরিয়ে যাবে, এবং এই ইলেকট্রনকেই আমরা কি বলি, বিটা কোণ। এরকম কোশ্চেন ছিল ক্লাস 10-এ,
যে বিটা কণা হচ্ছে কি ইলেকট্রনের স্রোত, এবং বিটা কণা নির্গত হয় নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসে তো ইলেকট্রন নেই, তাহলে বিটা কণা এলো কোথা থেকে, তখন এরকম করে বলতে হয়। তো আমরা এখানে বিক্রিয়া করছি, এগুলো ডিটেলসে আসবে। তাহলে 0 n 1 আমি কি বলছি, নিচে নিচে আর উপরে উপরে ব্যালেন্স করতে হবে। বল প্রোটনের বেলা কি হবে, প্রোটন এটা 1 0, তাহলে এখানে কি হবে, নিচে কত হবে 1 হবে, আর উপরে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আর কিছু দরকার নেই, 0। একটা কণা যার ভর 0 মানে এমই এককে, কিন্তু আধান +1, এরকম তো কোনো কণাই দেখিনি এখানে আমরা। তবে অ্যাকচুয়ালি এটাও কিন্তু মানে ইলেকট্রনেরই কণা, তবে ইলেকট্রনের অপোজিট টাইপের কণা। ইলেকট্রনের অপোজিট কণা হচ্ছে কি পজিট্রন, হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের অপোজিট কণা হচ্ছে পজিট্রন। ইলেকট্রন কি ছিল, -1 E0, আর তার অপোজিট কণা হচ্ছে কি +1 E0। মানে কি, ভর তো সমান সমান আছে, বাট আধান উল্টো হচ্ছে, ঠিক আছে, আধান উল্টো হচ্ছে। তাহলে এই দুটো বিক্রিয়া থেকে আমরা পরবর্তীকালে লিখবো যে বিটা কণা হচ্ছে কখন, নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে কনভার্ট হচ্ছে সব সময়, ঠিক আছে। যখন নিউট্রন প্রোটনে কনভার্ট হচ্ছে তখন একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, প্রোটন যখন নিউট্রনে কনভার্ট হচ্ছে তখন একটা পজিট্রন তৈরি হচ্ছে, ঠিক আছে। বেশ, এটুকু পর্যন্ত আমরা খেয়াল রাখছি। এবারে হয়েছে কি যে পরমাণুর, তাহলে এবারে আমি হেডিং আসবো কি নিউক্লিয় বল। নিউক্লিয় বল, নিউক্লিয় বল কি হচ্ছে একবার দেখে নিচ্ছি। নিউক্লিয় বল, নিউক্লিয় বলকে যদি আমি একটু ভালো করে দেখি, দেখ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্রোটন আর নিউট্রন। আমি যদি বলি প্রোটন পজিটিভ কণা, আর নিউট্রন হচ্ছে কি নিস্তড়িত কণা, ঠিক না। তো নিস্তড়িত কণাকে কাছাকাছি রাখলে কিছু হবে না, কেন কি কোনো আকর্ষণ বিকর্ষণ এরকম কিছু নেই। কিন্তু প্রোটন তো পজিটিভ, তো এখানে যে অনেক প্রোটন আছে তারা তো পরস্পরকে বিকর্ষণ করবে না, তাহলে হিসাব অনুযায়ী বিকর্ষণ হওয়ার জন্য কি হবে না, দূরে সরে যাওয়া উচিত, মানে নিউক্লিয়াস ভেঙে যাওয়া উচিত, হ্যাঁ কি না, কিন্তু সেটা হচ্ছে না। কারণ কি, এই যে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আছে, এদের মধ্যে সেই অর্থে কোনো মানে কুলম্ব বল কাজ করছে না, যেটা স্থির তড়িতের কুলম্ব বল ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি কুলম্ব সূত্র যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা লিখেছিলাম যে কুলম্বের সূত্র প্রযোজ্য হওয়ার শর্তগুলো লিখতে বলা হয়েছিল। তার মধ্যে ছিল কি, আধান স্থির থাকতে হবে, আধানগুলোকে বিন্দু আধান হতে হবে, আর কি না আধান দুটো যেন নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বে হয়, মানে প্রায় 10⁻⁻15 মিটারের থেকে যেন বেশি দূরত্বে হয়, তবে গিয়ে কুলম্বের সূত্র কাজ করবে। বাট এখানে আধানগুলো, প্রোটন প্রোটন গুলো কি হচ্ছে নিউক্লিয় দূরত্বেই আছে বা তার থেকে কম দূরত্বে আছে নিউক্লিয়াসের মধ্যে, এখানে কিন্তু এরকম অর্থে কোনো স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে না। এখানে কি অ্যাকচুয়ালি ডিটেলসে যদি বলি, এখানে পাই মেসন থিওরি আসে, পাই মেসন থিওরি, এই যে যে ইলেকট্রন প্রোটনে কনভার্ট হচ্ছে, একে আরো ডিটেলসে যদি দেখানো যায় তাহলে সেখানে কি হবে, মেসন থিওরি একটা হয়। বাট আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা কি পড়বো যে নিউক্লিয় বল হচ্ছে কি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন গুলি যে শক্তিশালী আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। নিউক্লিয়াস খুবই স্ট্রং একটা জায়গা, পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে কি খুব দৃঢ়ভাবে আবদ্ধ আছে, তার মানে কি ওখানে প্রোটন এবং নিউট্রন গুলো খুব দৃঢ়ভাবে ওখানে আবদ্ধ আছে। তাহলে সংজ্ঞা লেখ, একটু লিখে দিচ্ছি সংজ্ঞাটা, লেখ। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল কি লিখবো, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলি যে তীব্র আকর্ষণ বলের প্রভাবে, যে তীব্র আকর্ষণ বলের প্রভাবে, যে তীব্র আকর্ষণ বলের প্রভাবে, যে তীব্র আকর্ষণ বলের প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, নিউক্লিয়াসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে,
তাকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয়াসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। ঠিক, হ্যাঁ, তাকে নিউক্লিয় বল বলে। পরীক্ষাতে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যদি বলি, এরকম কোশ্চেন হয়, নিউক্লিয় বল কাকে বলে, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো কি তিনটি বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লিখবি, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কিন্তু বইতে ভালোভাবে লেখা আছে, আমি জাস্ট পড়ে দিচ্ছি একবার, ভালো করে দেখ নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি আছে। হ্যাঁ, নিউক্লিয় বলের বৈশিষ্ট্যতে আছে কি, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, পেজ নাম্বার 341, বৈশিষ্ট্যতে আছে 1 নম্বর বৈশিষ্ট্যতে যে মহাকর্ষীয় আকর্ষণ বল বা স্থিরতড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের চেয়ে নিউক্লিয় বলের মান অনেক বেশি, অর্থাৎ এই বল অত্যন্ত তীব্র বল। আমি যদি বলি যে প্রকৃতিতে মোট কত প্রকার বল আছে, তাহলে বলবো 4 প্রকার বল আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং শক্তিশালী নিউক্লিয় বল। ঠিক আছে, প্রকৃতিতে এই 4 প্রকারই বল আছে। মহাকর্ষ বল তো আমরা জানি, তড়িৎচুম্বকীয় বল আমরা এতদিন পড়েছি ক্লাস 12-এ, যেটা এই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনকে দৃঢ়ভাবে আবদ্ধ রেখেছে সেটা হচ্ছে কি শক্তিশালী নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল কোনটা, যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হচ্ছিল তখন যে ইলেকট্রন তৈরি হয়েছিল সেই ইলেকট্রনকে ধরে রাখতে পারছে না, ওটাই কিন্তু দুর্বল নিউক্লিয় বল। ও দুর্বল নিউক্লিয় বল কেন, এটা কি খুব বেশি ইলেকট্রন যদি হয়ে যায় তাকে আর ধরে রাখতে পারবে না, বেরিয়ে যাবে। বোঝা গেল, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অনবরত প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে নিউক্লিয় বল সৃষ্টি করে রেখেছে। কিন্তু তোরা আশা করি এটা পড়েছিস ক্লাস 10-এ যে নিউট্রন বাই প্রোটন রেশিও যদি 1.5 বা তার বেশি হয় তখনই হয় কি তেজস্ক্রিয়তা। তার মানে কি নিউট্রনের মানে সংখ্যাটা বেশি প্রোটনের থেকে, তাহলে নিউট্রন বেশি বেশি করে কনভার্ট হবে, বেশি বেশি ইলেকট্রন তৈরি হবে, অত ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখতে পারবে না, তখনই ইলেকট্রন বের হতে শুরু করবে স্বতঃস্ফূর্তভাবে, যেটাকে আমরা কি বলছি বিটা রশ্মি। ঠিক আছে, তাহলে শক্তিশালী নিউক্লিয় বল হচ্ছে কি প্রোটন নিউট্রন গুলোকে যারা ধরে রাখেছে। বেশ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি এটি শুধুই আকর্ষণ বল, এ ধরনের কোনো বিকর্ষণ বল নেই। এটি শুধুই আকর্ষণ বল, এ ধরনের কোনো বিকর্ষণ বল কিন্তু নেই। তারপরে হচ্ছে কি এই বল আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ মানে কি, এই বল আধান নিরপেক্ষ বলতে কি হচ্ছে না, দুটো প্রোটনের মধ্যে, অবশ্যই নির্দিষ্ট দূরত্বে থাকা দুটো প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, দুটো নিউট্রনের মধ্যে সেই আকর্ষণ বল কাজ করবে, আবার একটা প্রোটন একটা নিউট্রন হলেও সেই বল কাজ করবে। মানে কি এখানে আধানের উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, বেশ, এটি একটি স্বল্প পাল্লার বল, প্রায় 10⁻12 সেমি বা 10⁻14 মিটার, এই দূরত্বের মধ্যে কিন্তু এই বলগুলো কাজ করছে। এর থেকে বেশি দূরত্বে হলে কিন্তু নিউক্লিয় বল কাজ করবে না। ঠিক আছে, আর কি বলছে যে প্রোটন এবং নিউট্রন এবং অন্যান্য কিছু বিশেষ কণাই নিউক্লিয় আন্তঃক্রিয়া অংশগ্রহণ করে। এই যে আমি বলছি না পাই মেসন, পাই একটা কণা, মেসনও একটা কণা, ওইগুলো কিন্তু ওখানে আরো কনভার্ট হচ্ছে, বিক্রিয়া যেগুলো নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে ওখানে কিন্তু হচ্ছে। কিন্তু ইলেকট্রন সহ বেশ কিছু মৌলিক কণা আছে যাদের কিন্তু কোনো নিউক্লিয় আন্তঃক্রিয়া নেই, মানে যাদের মধ্যে কোনো নিউক্লিয় বল কাজ করে না। ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। এবারে হেডিং লিখবি সংহত পারমাণবিক ভর একক। সংহত পারমাণবিক ভর একক, সংহত পারমাণবিক ভর একক। এবারে হেডিং আসবি সংহত পারমাণবিক ভর একক, সংহত পারমাণবিক ভর একক। ঠিক আছে, হ্যাঁ, সংহত পারমাণবিক ভর একক কি বলছে, কিছুটা কেমিস্ট্রি রিলেটেড, তাও আমি বলছি। দেখ সংহত পারমাণবিক ভর একক কি, আমি একটু আগে বলেছি সংহত পারমাণবিক ভরের সাইডে লিখে রাখ এমইউ বা শুধু স্মল ইউ, মানে একে যে ডিনোট করা হচ্ছে এমইউ দিয়ে বা শুধু হচ্ছে স্মল ইউ দিয়ে। আমি এমইউ দিয়ে ডিনোট করতে পারি বা শুধু ইউ দিয়ে ডিনোট করতে পারি। এমইউ মানে কি অ্যাটমিক মাস ইউনিট, বা হচ্ছে শুধু ইউও আমরা বলছি। বেশ, এর সংজ্ঞা দেখ, আমি প্রথমেই বলে দিচ্ছি যে একটা প্রোটন বা একটা নিউট্রনের যে ভর ওটাই কিন্তু এমইউ একক।
এবার একে আমরা ডিফাইন করছি কি রকম ভাবে, শোন। তাহলে তোকে যদি আমি বলি যে একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর আমি যেটা বলছি সেটা তো 1 mu, এটা ধরো আমাদের স্ট্যান্ডার্ড নেওয়া হচ্ছে কি কার্বন। যদি আমি তোকে বলি কার্বনের একটি, লিখবি না, একটি কার্বন 12 পরমাণুর ভর, তাহলে তুই কি লিখবি? শুধু একটি কার্বন 12 পরমাণুর ভর। তোমাকে নিজে বল, একটি কার্বন 12 পরমাণুতে প্রোটন আর নিউট্রন মিলে কটা আছে? 12টা। একটা একটার ভর যদি, মানে একটা প্রোটন একটা নিউট্রনের ভর যদি 1 mu হয়, তাহলে 12টা মিলে কত? 12 mu। এবারে বল, আমি যদি তোকে বলি 1 mu পাবো কিভাবে, তুই তখন কি বলবি? 1/12, মানে একটা কার্বন 12 পরমাণুর ভরকে যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 mu আসবে, হ্যাঁ কি না? তাহলে একটি কার্বন 12 পরমাণুর ভরকে 12 দিয়ে ভাগ করছি, তাহলে চলে আসবে কত? 12 mu/12, মানে 1 mu হচ্ছে। একেই সংজ্ঞা আকারে লিখে দেওয়া হচ্ছে কি, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1 mu বলে। বোঝা যাচ্ছে না? লেখ, একটি কার্বন 12 পরমাণুর, একটি কার্বন 12, এরকম একটি কার্বন -12, একটি কার্বন 12 পরমাণুর ভরের, একটি কার্বন 12 পরমাণুর ভরের, একটি কার্বন 12 পরমাণুর ভরের, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে, 1/12 অংশকে, 1/12 অংশকে 1 mu বলে, 1 mu বলে। এটা তোরা কেমিস্ট্রিতে আরো পড়েওছিস, ক্লাস 11-এ ছিল, ঠিক না? বেশ। এবারে হয়েছে কি, কিন্তু একে আমরা মানে এ তো বুঝতে পারছি 1 mu হচ্ছে, কিন্তু গ্রাম এককে যখন বলবো, গ্রাম এককে অলরেডি আমি মান বলে দিয়েছি। তবে দেখ, যখন বলবে যে কোনো পরমাণু বা অণু, এদের ভর আমি যখন যখন বলে পারমাণবিক ভর বা আণবিক ভর বার করো, ধরো তোকে বললো CO2, তোকে বললো CO2 এর আণবিক ভর কত, একটা হয় কি একটি, একটি CO2 অণুর ভর, এটা একটা কথা। আর একটা হচ্ছে কি আহ, একটি CO2 অণুর ভর, আর হচ্ছে কি CO2 এর আণবিক ভর, এই একটা কথা। দেখ, একটি CO2 অণুর ভর মানে কি, দেখ কার্বনের মধ্যে দেখ কার্বন 12 আছে আর অক্সিজেনের কত? 16। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত? 12 mu। আর হচ্ছে অক্সিজেনের কত? 16, বাট দুটো আছে, তাহলে কত হবে? 44 একক কি হবে? mu। মানে একটি অণু বা একটি পরমাণু যদি বলে, তাহলে ইউনিট আসবে কি mu এককে আসবে, ঠিক আছে? আচ্ছা, CO2 এর আণবিক ভর মানে কি জানিস? CO2 এর আণবিক ভর মানে অ্যাভোগাড্রো সংখ্যক CO2 অণুর ভর, মানে 1 মোল CO2 অণুর ভর, 1 মোল CO2 অণুর ভর, মানে Na সংখ্যক, Na সংখ্যক মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক CO2 অণুর ভর। আমরা ক্যালকুলেট তখন কি করি? সেম এরকম ক্যালকুলেট করে আসি, বাট লিখে দিই কি 44 গ্রাম, লিখে দিই 44 গ্রাম। এবারে দেখ, তাহলে আমি এখানে এই AMU এর ক্যালকুলেশন কি রকম করতে পারি? তাহলে বল, একটি কার্বন 12 পরমাণুর ভর কত? 12 mu, আমি তো পড়ে নিয়েছি, এক্ষুনি বললাম। যদি বলি অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর, তাহলে কি লিখবো? 12 গ্রাম, কি না? যেটা একটা অণু বা একটা পরমাণুর ভর বলবে তখন একক আসবে কি? AMU। আর যদি 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক যদি ওটারই কথা বলে, তাহলে একক আসবে কি? গ্রাম, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর কত লিখবো? 12 mu না গ্রাম? কার্বন 12 পরমাণুর ভর সমান 12 গ্রাম, 12 গ্রাম। এই সাইডে কেউ চাইলে লিখতে পারিস, কেমিস্ট্রির জিনিস। এত সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর কত? 12 গ্রাম। তাহলে একটি কার্বন 12 পরমাণুর ভর কত হবে? 12 অ্যাভোগাড্রো সংখ্যক, 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। 1 mu সংজ্ঞা আমরা কি লিখেছি? 1 mu সংজ্ঞা লিখেছি 1/12 গুণ একটি
কার্বন 12 পরমাণুর ভর, একটি কার্বন 12 পরমাণুর ভর, ঠিক না? বেশ, তো 1/12 গুণ, ওখানে ছিল 12 আমি এখানে শর্টে লিখে দিচ্ছি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ গ্রাম। 12 কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1 অ্যাভোগাড্রো সংখ্যা। এটা যদি গ্রাম এককে হয় হবে 1 mu, ভাগ করে দেখবি 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি আসছে, গ্রামটাকে কেজি করে দিই। এটাই কিন্তু একটা প্রোটন বা নিউট্রনেরই ভর। এটাই কিন্তু একটা প্রোটন বা নিউট্রনেরই ভর এসেছিল। তাহলে কি করেছি, এত সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর কত, 12 গ্রাম। একটি কার্বন 12 পরমাণুর ভর 12 অ্যাভোগাড্রো সংখ্যক, 1 mu হচ্ছে। এবার দেখ এই যে mu আর গ্রামের যে ব্যাপারটা ইজি হয়ে যাবে, দেখ কিরকম। তোকে আমি বলেছি একটি CO2 অণুর ভর কত, 44 mu। এই যে দেখ একটি CO2 অণুর ভর লিখেছিস কত, না 44 mu। এবারে তুই আমাকে নিজে বল, 1 মোল CO2 অণুর ভর করবি কি করে, 44 mu মানে কি, কি লিখতে পারিস, 44 ইন্টু 1/Na গ্রাম, নাকি না? 44 mu মানে কত হচ্ছে, 44 ইন্টু 1/Na গ্রাম, অ্যাভোগাড্রো সংখ্যা। এবারে তোকে যদি আমি বলি Na সংখ্যক CO2 অণুর ভর কত, তখন তুই কি লিখবি, 44 গুণ 1/Na গ্রাম, আগে থেকে ছিল একটা অণুর ভর, আর এখন একটা Na এসছে, তাহলে Na কেটে গেলে কি হচ্ছে, 44 গ্রাম। তো আলটিমেট আমরা লাস্ট কি মনে রাখবো, মনে রাখবো যে mu একক মানে কি, প্রোটনের ভর বা নিউট্রনের ভর যা ছিল, মানে 1.66 ইন্টু 10⁻⁻27 গ্রাম। আর যদি অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে লিখি, তাহলে 1/অ্যাভোগাড্রো সংখ্যা করলে যেটা আসে সেটা গ্রাম এককে হচ্ছে। 1/অ্যাভোগাড্রো সংখ্যা গ্রাম হচ্ছে কি mu একক, ওটাকে কেজিতে করলে কি আসছে, 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। বেশ, এতটুকু হলো mu একক, ঠিক আছে। আর কি বলেছি, কোনো কিছু পরমাণু বা অণু যদি একটার ভর বার করে, একটার ভর বলে, তাহলে একক আসবে কি mu। আর যদি 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যার বলে, তাহলে একক আসবে গ্রাম। ব্যাস। সব এবারে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, আমরা যেমন যেমন করেছি না যে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, 1 কেজি ভরের সমতুল্য শক্তি, সেরকমই সব থেকে ইম্পর্টেন্ট এখানটায় যেটা কোশ্চেনে লাগবে, 1 mu ভরের সমতুল্য শক্তি। আমরা ক্যালকুলেশন করতে পারি, করা যাবে। সমতুল্য শক্তি ডাইরেক্ট মনে রেখে দিবি কত, 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, ভেরি ইম্পর্টেন্ট। 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। কোথাও কোথাও এরকমও লিখে দেয় 1 mu সমান 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এর মানে কি, mu হলো ভরের একক, ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একক। এই কথার মানে হলো 1 mu ভরের সমতুল্য শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। হয়েছে? ঠিক আছে। ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে, পড়ে এসছিস তোরা, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে কি, যেটা হচ্ছে কি না, মাস নাম্বার যাকে বলছি, এই যে এক্স জেড এ, এখানে এটা হচ্ছে কি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এতো আমরা মানে হচ্ছে নিচু ক্লাস থেকে পড়ে আসছি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক, ও অবশ্যই এটা ঠিক, নিউট্রন সংখ্যা। কিন্তু
কোনো কিছুর ভর সংখ্যা বার করতে গেলে আমি তো পরমাণুর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি না যে কটা প্রোটন কটা নিউট্রন আছে, নাকি না? ফার্স্ট চান্সে আমি করব কিভাবে? পরে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কত কত হচ্ছে এখন আমরা জানি। বাট একটা অজানা কোনো পরমাণু পাওয়া গেল, আর ভর সংখ্যা কত আমি কি করে বুঝবো? গুনতে তো পারবো না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখ, এই যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা বলছি, এটা ঠিক আছে সংখ্যা, কিন্তু আমি তোকে বললাম যে কার্বন যে হচ্ছে না, তাকে একবার আমি হিসাব করে দিচ্ছি, এটা কার্বন 12, তো 12টা প্রোটন 12টা নিউট্রন আছে। আমি ধরো তোকে বললাম যে মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন আমি এমইউ এককে লিখে দিচ্ছি, ডেটাটা আছে বইতে। মাস অফ প্রোটন হচ্ছে কি এমইউ এককে 1.00 এরকম কিছু আসবে, ঠিক আছে? মানে 1 তো হবে, বাট একটু ডিফারেন্স আছে। একটা প্রোটনের ভর আমি এখানে লিখে দিলাম কত, 1.0087 ইউ, ইউ মানে কি এমইউ। আর একটা নিউটনের ভর, সরি, 1.0073 হচ্ছে কি প্রোটনের ভর, 73। আর নিউটনের ভর হচ্ছে কত, 1.0087 ইউ। ক্লিয়ার? বেশ। তো কথা হলো যে কার্বনে প্রোটন আর নিউট্রন যদি বলি, 6টা প্রোটন আছে 6টা নিউট্রন আছে। তাহলে তোকে যদি বলা হয় যে কার্বন 12 পরমাণুর ভর বার করো এমইউ এককে, তখন তুই কি বলবি যে এমইউ এককে যদি ভর বার করিস, একটা পরমাণুর ভর আমি এমইউ এককে বার করছি, পরমাণুকে আমি ওইভাবে ক্যালকুলেট করছি ভর। পরমাণুর মধ্যে কে কে আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, ঠিক আছে? কিন্তু ইলেকট্রনের ভর প্রায় 0 এমইউ। আমি যদি ইলেকট্রনের ভর নিয়েও নিই, তো খুব একটা বেশি চেঞ্জ আসবে না। এখানে আছে কি 6টা প্রোটন, 6 ইন্টু এমপি প্লাস 6টা নিউট্রন, 6 ইন্টু এমএন। আমি তোদের ক্যালকুলেশন করতে পারি, আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি 1.0073। আর এটা হচ্ছে কত, 6 ইন্টু 1.0087। অবশ্যই এখানে ইলেকট্রনেরও ছিল, 6টা ইলেকট্রনও ছিল, 6 ইন্টু এমই, তো সেটা প্রায় 0ই হচ্ছে, ঠিক আছে? একে যদি ক্যালকুলেট করে আমি লিখি, আমি লিখে দিচ্ছি কত হচ্ছে প্রায়। দেওয়ার পরে আমি সংজ্ঞাটা বলছি যে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কোথা থেকে এসছে। এখানে আছে কত, 6 ইন্টু 1.0073 প্লাস 6 ইন্টু 1.0087, কত হচ্ছে 12.096 এমইউ হচ্ছে। ক্লিয়ার? এমইউ এককে ভর এটা। আমি যদি বলি একটা পরমাণু মানে কার্বনের এমইউ এককে যে ভরটা এসছে, একে কাছাকাছি পূর্ণ সংখ্যায় করলে কত আসবে? 12। কাছাকাছি পূর্ণ সংখ্যায় করলে কি আসবে? 12। এখানে 6টা ইলেকট্রন ছিল, একদম তো 0 নয়, ইলেকট্রনের ভর কিছু হলেও আছে। ধরো এর সঙ্গে আরো কিছু ডিজিট জুড়তো, 0.0025 ধরো জুড়ে যেত, কিন্তু কাছাকাছি যদি আমি পূর্ণ সংখ্যা বলি তাহলে কত আসবে? 12 এম। এটাই তো ভর সংখ্যা। তার মানে কোনো একটা অজানা পরমাণুর আমি ভর সংখ্যা কি করে ক্যালকুলেট করতে পারি? ওই পরমাণুর ভর আমি এমইউ এককে বার করছি। ধরো এমইউ এককে ভর এসছে 87.9945 এমইউ, আমি ধরে নিচ্ছি একটা পরমাণুর আমি এমইউ এককে ভর ক্যালকুলেট করলাম, করে দেখছি এত এমইউ আসছে। তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি হবে? এটা দেখ 0.99 আছে, তাহলে 88 হচ্ছে কাছাকাছি, তাহলে ওর ভর সংখ্যা কত হবে? 88। এরকম করে আমরা কিন্তু ভর সংখ্যা ক্যালকুলেট করতে পারি এমইউ এককে ভর বার করে। তাহলে লেখ, তোদেরকে ওইটা দেবে না পরীক্ষায় যে ভর সংখ্যা কাকে বলে, লেখো, ঠিক আছে? ও তো ক্লাস 7 এর জিনিস সবাই জানে। ওদেরকে বলবে এমইউ এককে ভর সংখ্যার সংজ্ঞা দাও। এমইউ এককের এমইউ এককে ভর সংখ্যার সংজ্ঞা দাও। এমইউ এককে ভর সংখ্যার সংজ্ঞা দাও, ঠিক আছে? তাহলে লেখ, সংহত পারমাণবিক ভর এককে, সংহত পারমাণবিক ভর এককে, সংহত পারমাণবিক ভর এককে
সংহত পারমাণবিক ভর এককে কোন পরমাণুর ভরের সংহত পারমাণবিক ভর এককে কোন পরমাণুর ভরের নিকটতম পূর্ণ সংখ্যাকে সংহত পারমাণবিক ভর এককে কোন পরমাণুর ভরের নিকটতম পূর্ণ সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর ওটা আমি লিখছি না যে ভর সংখ্যা হচ্ছে কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, এবারে কিছু কিছু জিনিস আমরা সংজ্ঞা যেগুলো ছিল তোদেরকে আমি তাড়াতাড়ি, হ্যাঁ এবারে তোদেরকে আমি বলে দিচ্ছি, যেগুলো ছিল কি আইসোটোপ, আইসোবার আর আইসোটোপ। আশা করি জানিস। আইসোটোপ আইসোটোপ হচ্ছে কি যাদের নিচে নিচে সমান হচ্ছে। আমি এরকম লিখে দিচ্ছি 6C12, 6C হচ্ছে কি 13 আর 6C হচ্ছে কি 14, মানে কি প্রোটন সংখ্যা সমান। আমি ছোট করে লিখলাম প্রোটন সংখ্যা সমান হলে আমরা কি বলছি আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ বলে দিচ্ছি। ঠিক আছে, বেশ। যদি আরো একটা উদাহরণ নিই, 1H1, 1H2, 1H3, এটা হচ্ছে কি প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম। এই ডিউটেরিয়ামকে ডি বলে, ডি। ঠিক আছে, ডি বলে। ঠিক আছে, আমরা এমনিতে জল যেটা পড়েছি সেটা কি H2O, সেটা হচ্ছে কি সাধারণ যে জল। যদি আমি এই ডি যেটা D2, একে বলে কি ভারী জল, একে বলে ভারী জল। এই ভারী জল কি হিসাবে ব্যবহার করা হয়? নিউক্লিয়, এটা শর্ট কোশ্চেন পড়ে, নিউক্লিয় বিক্রিয়ায়, নিউক্লিয় রিঅ্যাক্টরে, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহার করা হয়, মডারেটর হিসাবে ব্যবহার করা হয়। তাহলে দেখ, আইসোটোপ পড়ছি, আইসোটোপের হচ্ছে কি এখানে কার্বনের 3টে আইসোটোপ আছে, হাইড্রোজেনেরও 3টে আইসোটোপ আছে, আরো কারোর কারো আইসোটোপ হতে পারে। হাইড্রোজেনের যে আইসোটোপ যেটা 1H2, সেটাকে আমরা কি বলছি ডি, মানে ডিউটেরিয়াম। সেটা যদি D2O হয়, তাহলে সেটা হচ্ছে কি ভারী জল। এই ভারী জল হচ্ছে কি কোথায় ব্যবহার করা হচ্ছে? নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। নিউক্লিয় রিঅ্যাক্টর বলতে কি, যেখানে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়া তোরা পড়েছিস ক্লাস 10-এ। নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়াতে ওইখানে ছিল কি, যে ইউরেনিয়ামকে যদি আমি হচ্ছে কি একটা নিউটন দিয়ে আঘাত করি, তাহলে সেখান থেকে 3 ভাগ হয়ে গেছিল, 3টে নিউটন তৈরি হয়ে গেছিল। সেই 3টে নিউটন আবার 3টে ইউরেনিয়ামকে ধাক্কা করেছিল, তারা আবার 9টাতে হয়ে গেছিল। এরকম করে করে চেন আকারে বিক্রিয়া বেড়ে যাচ্ছিল, তাই কিনা? এই যে যে নিউটন গুলো, অ্যাকচুয়ালি যে কোনো নিউক্লিয় বিক্রিয়াতে একটা দ্রুত গতির নিউটন প্রয়োজন হয়। তো সেই নিউটন নিউক্লিয় বিক্রিয়াতে আমরা যে নিউক্লিয় বিক্রিয়া করছি সেটা হচ্ছে কি নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া। এখান থেকে আমরা নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা বলছি। আর অনিয়ন্ত্রিত হলে কি হয়ে যাবে, ওটা পারমাণবিক বোমা। ঠিক আছে, তো নিয়ন্ত্রণ রাখা উচিত। এই জন্য কি করা হয়, নিউটনটা যে গতিশীল হচ্ছে তাকে একটু ধীর গতি করে দেওয়ার জন্য এই ভারী জলের মধ্য দিয়ে পাঠানো হয়, যাতে করে নিউটন একটু কি হয়ে যায় না, স্লো হয়ে যায়। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর, মডারেটর বলতে কি নিউট্রনের স্পিডটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আসবে কি আইসোবার, আইসোবার। ঠিক আছে, আইসোবার, আইসোবার মানে কি, যাদের হচ্ছে কি ভর সংখ্যা সমান হচ্ছে, ভর সংখ্যা সমান হচ্ছে। ভর সংখ্যা সমান মানে ধর আমি বললাম C6 14 আর নিলাম হচ্ছে কি 7 in 14, দুজনের ওপরে ওপরে সমান, তাহলে এটা হচ্ছে কি আইসোবার। ঠিক আছে, আইসোবার হলো। তারপরে 3 নম্বর হচ্ছে কি আইসোটোন। আইসোটোন হচ্ছে কি না নিউটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। ঠিক আছে, নিউটন সংখ্যা সমান হচ্ছে কি কিরকম, যাদের হচ্ছে নিউটন সংখ্যা সমান হচ্ছে তাদেরকে আমরা কি বলছি আইসোটোন। আমি বললাম 6C14, বল এটাতে নিউটন কটা আছে? এটাতে নিউটন আছে কত? নিউটন আছে 8টা।
6টা প্রোটন, প্রোটন আর নিউট্রন মিলে 14টা, তাহলে নিউট্রন আছে কটা? 8টা। তারপরে হচ্ছে কি, ধরো আমি বললাম ও 8 ও 16, এর ক্ষেত্রে নিউটন আছে কটা? 8টা। তাহলে এরা দুজন কি হচ্ছে? আইসোটোন। ঠিক আছে। 6C14 এর নিউটন আছে 8টা, আবার 8O16 এরও নিউটন আছে কটা? 8টা। তাহলে এরা হচ্ছে কি? আইসোটোন হচ্ছে পরস্পরের। পেজ নাম্বার 343 হলো কমপ্লিট। পেজ কমপ্লিট হয়ে এবার 344 পেজে যাচ্ছি। হ্যাঁ, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? না, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে। কোনো পরমাণুর প্রোটন সংখ্যা আমরা কি বলছি? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। সংখ্যা বলছি কিন্তু, হ্যাঁ। এবারে চলে আসবে কি? নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তি, আগে আমরা হেডিং কি দিয়েছিলাম? নিউক্লিয় বল। কি বলেছিলাম? যে বলের জন্য নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। এখন আমি বলছি কি? নিউক্লিয় বন্ধন শক্তি। নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি? যে শক্তির জন্য নিউক্লিয়াসের মধ্যে এগুলো আবদ্ধ থাকছে, নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে। নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখান থেকে অঙ্ক হতে পারে। এবারে কিন্তু নিউমেরিক্যাল পার্ট শুরু হচ্ছে। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি লেখা শুরু কর। প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য, প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য, প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য, প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে। প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য, প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য পরমাণুর নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। বেশ। প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্য পরমাণু নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে বন্ধন শক্তি বলে। কি হয়েছে শোন আগে ভালো করে। বন্ধন শক্তি আমি পাচ্ছি কোথা থেকে? শোন, দেখ, যে কোনো একটা প্রসেসে, ধরো আমি বললাম যে A+B থেকে হচ্ছে কত? C+D। যে কোনো বিক্রিয়া বা যে কোনো প্রসেসে ধরো আমি বললাম A আর B এর ভর হচ্ছে কত? 20 গ্রাম, আর সি আর ডি যেটা উৎপন্ন হয়েছে তার ভর ধরো হচ্ছে কত? 19 গ্রাম। তাহলে 1 গ্রাম কোথায় গেল? কি বলবো? যে শক্তিতে রূপান্তর হয়ে গেছে। সেম এই কনসেপ্ট এখানটায় আসছে কিরকম? ধরো তোকে আমি বলছি কিরকম, যে তোকে আমি দিলাম 6টা প্রোটন দিয়েছি হাতে, 6টা প্রোটন, আর হচ্ছে কি 6টা নিউট্রন দিয়েছি। বলছি এদেরকে জুড়ে একটা কার্বনের নিউক্লিয়াস বানাতে। ঠিক আছে। 6টা প্রোটন আর 6টা নিউট্রন আমি দিয়েছি। তাহলে আমি কত ভর দিয়েছি? তাহলে ভর দিয়েছি এটা হচ্ছে কত? এইটা প্রসেস। 6টা প্রোটন 6টা নিউট্রন দিয়েছি, দিয়ে বলছে একটা নিউক্লিয়াস বানাতে হবে। ঠিক আছে। এটা নিউক্লিয়াস হলো। এই নিউক্লিয়াসের আমি একটা ভর দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি এই নিউক্লিয়াসের ভর দিয়েছি, ধরো প্রথমে আগে বল, আমি এই 6টা প্রোটন আর 6টা নিউট্রনের ভর কত দিয়েছি? না 6 ইন্টু মাস অফ প্রোটন আর 6 ইন্টু মাস অফ নিউট্রন। ওই যে আগের যে ভরগুলো লিখে লিখেছিলাম, ধরো আমি বলছিলাম 1.0073 এমইউ, আর এটা হচ্ছে কত? 6 ইন্টু 1.0087 এমইউ। আমি এরকম দিচ্ছি প্রোটন আর নিউট্রনের ভর। এবারে ক্যালকুলেশন করতে হবে, একে ক্যালকুলেশন করে কত হচ্ছে আমি এক্সাক্ট ক্যালকুলেশন এখানটায় নিতে হবে, তবে গিয়ে আসবে অঙ্ক। ঠিক আছে। এরপরে কি হচ্ছে দেখ, আমি বললাম কত হচ্ছে? 6 ইন্টু 1 পয়েন্ট, তোকে কিন্তু এই ভরগুলো দিয়ে দেবে। শোনো না, প্লাস এটা কত? আরেকবার দেখে নিচ্ছি। 6 ইন্টু 1.0087, 12.096 এমইউ। এই পরিমাণ ভর কিন্তু প্রক্রিয়াটা করার আগে দেওয়া হয়েছে। ঠিক। এবারে
এই কার্বন পরমাণুর নিউক্লিয়াস যেটা হয়েছে তার ভর পরিমাপ করে দেখা গেছে, ধরো এর ভর ক্যালকুলেট করে দেখা গেছে কত না 12.046 কি রকম কোশ্চেন দেবে, বলবে যে একটি প্রোটনের ভর এত এমু, একটি নিউট্রনের ভর এত এমু, ঠিক আছে, এবং কার্বন পরমাণুর নিউক্লিয়াসের ভর 12.046 তাহলে কার্বনের নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত। এবারে প্রসেস কি হচ্ছে শোন, 6টা প্রোটন 6টা নিউট্রন মিলে এই ভর হয়েছে, কিন্তু নিউক্লিয়াসের ভর পাচ্ছি এটা, মানে আমাকে দিয়েছিল এই ভর, নিউক্লিয়াস হতে হতে কতটা ভর একটা চেঞ্জ হয়ে গেছে, সেই ভরটা আমি ক্যালকুলেট করব, সেটাকে আমরা কি বলছি ভর ত্রুটি। ভর ত্রুটি, সেই ভর ত্রুটিকে আমরা কি বলছি ডেল্টা স্মল এম, ঠিক আছে, ভর ত্রুটিকে আমরা কি বলছি ডেল্টা স্মল এম। ভর ত্রুটি পাবো কোথা থেকে, ডাইরেক্ট এখান থেকে 12.096 আমাকে এমইউ ভর দিয়েছিল, কিন্তু নিউক্লিয়াস হয়েছে যে ভরের সেটা হচ্ছে কত 12.046 এমইউ, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 0.0550 এমইউ। এই পরিমাণ ভর কিন্তু নষ্ট হয়ে গেছে বলতে পারি, নষ্ট তো নয়, ত্রুটি হচ্ছে ক্যালকুলেশনে, নাকি না, এই পরিমাণ ভর ত্রুটি হচ্ছে ক্যালকুলেশনে। এই ভর গেল কোথায়, শক্তিতে রূপান্তর হয়েছে, এই ভরের সমতুল্য শক্তি হচ্ছে কি নিউক্লিয় বন্ধন শক্তি। বোঝা গেল কিনা বল, এই ভরের সমতুল্য শক্তি হচ্ছে কি নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে কি লিখবো, এই ভরের সমতুল্য শক্তি হলো নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে আমি নিউক্লিয় বন্ধন শক্তিকে কি লিখতে পারি, বাইন্ডিং এনার্জি সমান লিখতে পারি কত না ভর ত্রুটি মানে ডেল্টা এম তার সমতুল্য শক্তি, ভর ত্রুটি তার সমতুল্য শক্তি এমসি স্কয়ার। তবে এইখানে আমরা ক্যালকুলেশন ইজি করব কিভাবে, ইজি করব এইভাবে, দেখ এম যদি গ্রামে হয় বা কেজিতে হয় তাহলে আমি সি এর মান 3 × 10⁻10 কি 3 × 10⁸ ধরে ক্যালকুলেশন করব। আচ্ছা আমি তো আগে থেকে বলে রেখেছি না, 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কত 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে এই এমইউ ভরের সমতুল্য শক্তি কত আসবে, এখানে তাহলে বাইন্ডিং এনার্জি কত আসবে না 1 এমইউ ভরের সমতুল্য শক্তি 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, আজকের কত এমইউ হয়েছে 0.050, গুণ করলে যেটা আসবে উত্তর আসবে কত মেগা ইলেকট্রন ভোল্ট, নাকি না। ধরো তোকে বললো যে কোনো নিউক্লিয়াস গঠনের সময় 1 এমইউ ভরের 1 এমইউ ভর কি হয়েছে ত্রুটি হয়েছে, ডেল্টা এম 1 এম, তাহলে বন্ধন শক্তি কত হবে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এখান থেকে একটা টার্ম হয়ে যাবে কি যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, মানে কি নিউক্লিয়ন কাকে বলে, আচ্ছা লিখে নে, আমি সময় দিচ্ছি, আগে লিখে নে, এইটুকু ক্যালকুলেশন আগে লিখে নে, যার যার হয়নি সময় দিচ্ছি লেখ। তো আমি এখানে লিখতে পারি বাইন্ডিং এনার্জি সমান ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, বাইন্ডিং এনার্জি সমান ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, যেখানে ডেল্টা এম হচ্ছে কি ভর ত্রুটি। আমি সব পরপর করে লিখিয়ে দিচ্ছি, কোনো ভাবার দরকার নেই, পরপর করে সব লিখিয়ে দিচ্ছি, আগে জিনিসটা বুঝিয়ে দিয়েছি তারপরে এবার লিখছি দেখ। তাহলে দেখ বন্ধন শক্তি পেতে গেলে প্রথমে আমাদের ভর ত্রুটিকে জানতে হবে,
তারপরে তো ভর ত্রুটির সমতুল্য শক্তি। এই জন্য আমি বন্ধন শক্তি বলে হেডিং দিয়ে শুরু করেছিলাম, বাট তোরা এখানে স্টার দিয়ে লিখবি নিচে যে ভর ত্রুটি। ভর ত্রুটি প্রথমে হেডিং লেখ ভর ত্রুটি, ঠিক আছে? ভর ত্রুটি বলে হেডিং লেখ, এর সংজ্ঞা লিখছি। কি লেখা যাবে নিজে বলতো? ভর ত্রুটির সংজ্ঞা, ভর ত্রুটির সংজ্ঞা কি লেখা যাবে? দেখ, এটুকু তো বলা যেতে পারে যে একটা নিউক্লিয়াস যে গঠনকারী যে প্রোটন এবং নিউট্রন গুলোর, ঠিক আছে, যে প্রকৃত ভর, প্রোটন আর নিউট্রন গুলোর যে প্রকৃত মোট ভর, এবং আমি নিউক্লিয়াসের ভরকে যে পরীক্ষার সাহায্যে মেপেছি তার থেকে যে ত্রুটি হচ্ছে সেটাই ভর ত্রুটি। তাহলে লেখ, কোন নিউক্লিয়াস গঠনকারী, কোন নিউক্লিয়াস গঠনকারী, কোন নিউক্লিয়াস গঠনকারী, কোন নিউক্লিয়াস গঠনকারী প্রোটন এবং নিউট্রন গুলির, কোন নিউক্লিয়াস গঠনকারী প্রোটন এবং নিউট্রন গুলির, কোন নিউক্লিয়াস গঠনকারী প্রোটন এবং নিউট্রন গুলির মোট যে ভর, মোট যে ভর হয়, মোট যে ভর হয় তার থেকে, তার থেকে, তার থেকে নিউক্লিয়াসটির পরীক্ষালব্ধ ভর, নিউক্লিয়াসটির পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়, তার থেকে নিউক্লিয়াসটির পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়, কিছুটা কম হয়। এই ভরের পার্থক্য কি? ভর ত্রুটি বলে। এই ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে, মাস ডিফেক্ট বলছে, ঠিক আছে, ভর ত্রুটি বলে। শুধু যদি ভর ত্রুটির সংজ্ঞা বলে তাহলে এটাই লিখবি, ঠিক আছে। এবারে যখন ভর ত্রুটির ক্যালকুলেশনের কথা বলবে, ভর ত্রুটির ক্যালকুলেশন বলছি, ধরো বন্ধন শক্তির যখন ক্যালকুলেশনের কথা বলবে তখন পুরোটা লিখে আসবে। বন্ধন শক্তির, নিউক্লিয় বন্ধন শক্তির আমি কিন্তু সংজ্ঞা লিখিয়েওছি, ঠিক আছে, যে শক্তি নিয়ে হচ্ছে। এবারে যখন নিউক্লিয় বন্ধন শক্তির ক্যালকুলেশন আসবে তখন এই পুরো লাইনটা লেখা হবে, ঠিক আছে, এই পুরো লাইনটা লেখা হবে। তখন তারপরে লাস্টে কি বলবো, যে ভর ত্রুটির, আমি লিখেছিলাম একটু আগে না, ভর ত্রুটির সমতুল্য শক্তিকে বন্ধন শক্তি বলে, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ, কিন্তু আমরা একটু সিম্বল দিয়ে কিরকম লিখছি শোন। সিম্বল দিয়ে লিখছি বলতে, ক্যালকুলেশন যদি বলে, কত আমি উদাহরণ দিয়ে লিখেছিলাম, ক্যালকুলেশন যদি বলে যে গণনা কিরকম করছি, ঠিক আছে, লেখ নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তির, নিউক্লিয় বন্ধন শক্তির গাণিতিক রূপ, নিউক্লিয় বন্ধন শক্তির গাণিতিক রূপ, নিউক্লিয় বন্ধন শক্তির গাণিতিক রূপ হয়েছে। নিউক্লিয় বন্ধন শক্তির গাণিতিক রূপ কি কি হচ্ছে শোন। ভর ত্রুটির যে ডেফিনেশন আমি লিখেছি, ভর ত্রুটির সংজ্ঞা যেটা লিখেছি এক্ষুনি, সেটা পুরোটা লিখে লিখে আসবে। লেখার পরে লিখবি যে যে ভর ত্রুটির, এরপরে লিখবো ভর ত্রুটির সমতুল্য শক্তি হলো বন্ধন শক্তি, ঠিক আছে, নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি। মানে আমি যেহেতু পুরোটা লিখছি, ধরো 2 নাম্বার দিয়েছে, তাহলে বললো যে নিউক্লিয় বন্ধন শক্তির গাণিতিক রূপটি লেখো, তাহলে কি লিখে আসবি, যে কোন পরমাণুর নিউক্লিয়াস যে যে সংখ্যক প্রোটন বা নিউট্রন দ্বারা গঠিত, সেই প্রোটন বা নিউট্রনের প্রকৃত ভরের থেকে নিউক্লিয়াসটির পরীক্ষালব্ধ ভর কিছুটা কম হয়, তাকে ভর ত্রুটি বলে। সেই ভর ত্রুটির সমতুল্য শক্তি হলো নিউক্লিয় বন্ধন শক্তি। এবারে লেখার পরে কি লিখবি, যে এক্স জেড এ নিউক্লিয়াসের, এক্স জেড এ নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ ভর সমান ক্যাপিটাল এম। ধরি, প্রথমে লিখে দিই, ধরি
এক্স জেড এ নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কত? ক্যাপিটাল এম। এক্স জেড এ নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কত হচ্ছে? ক্যাপিটাল এম। মানে আমি তোকে কোনো নিউক্লিয়াস দিয়েছে, সেই নিউক্লিয়াসটাকে মেপে দেখা গেল তার ভর এম এককে কিছু আসছে। বেশ, এখানে বল ভর ত্রুটি কত আসবে? ভর ত্রুটি ডেল্টা এম যাকে আমরা বলছি, ভর ত্রুটি কি করব? ভর ত্রুটি কিভাবে হবে? প্রোটনের ভর নিউট্রনের ভর যোগ করে যেটা হবে তার থেকে পরীক্ষালব্ধ ভর কি করব? বাদ দেবো, নাকি না? বল প্রোটন কটা আছে এখানে? জেড সংখ্যক। কি প্রোটন কটা আছে? জেড সংখ্যক। একটা প্রোটনের ভরকে আমি নিলাম কত? এমপি। ঠিক, প্রোটনের ভর প্লাস নিউটন কটা আছে? এ মাইনাস জেড সংখ্যক। একটা নিউটনের ভর কত? এমএন। ঠিক কিনা? এটা হলো কি প্রোটনের ভর, এটা হলো মানে এতগুলো প্রোটনের ভর, এতগুলো নিউটনের ভর। তাহলে প্রোটন আর নিউটনের প্রকৃত ভর, তার থেকে নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কিছুটা কম, তো সেই পার্থক্যটা মাইনাস এম। এটাই হলো কি না ডেল্টা এম। বেশ, ডেল্টা এম সাইডে বড় জোর লিখে দিতে পারিস। এমপি হচ্ছে কি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর। আর এখানে লিখে দিবি কি এমএন সমান একটি নিউট্রনের ভর, একটি নিউটনের ভর। বেশ হলো। এরপরে আমি লিখবো কি না বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি সমান কত হবে? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। গাণিতিক রূপ এটাই হয়ে গেছে। ব্যাস, একে শুধু ফরম্যাটে লেখা, আর কিছু নয়। এদেরকে আমি একটা কাজ বাড়িতে দেব, সেটা করতে হবে। কোনটা বলতো? পেজ নাম্বার 346, 47, 48 আর 49। ঠিক আছে? মানে তেজস্ক্রিয়তা কাকে বলে? পেজ নাম্বার 346, পেজ নাম্বার 346-এ দেওয়া আছে দেখ তেজস্ক্রিয়তার আবিষ্কার, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। ঠিক আছে? তারপরে হচ্ছে ওখানে আছে দেখ আলফা বিটা গামা রশ্মি। আলফা বিটা গামা রশ্মির হচ্ছে কি বৈশিষ্ট্য। ঠিক না? ক্যাথোড রশ্মি আর বিটা রশ্মির মধ্যে তুলনা, পার্থক্য। ঠিক আছে? গামা রশ্মি, গামা রশ্মি এক্স রশ্মির তুলনা, 349 পেজ। ঠিক আছে? 350 পেজে আছে এক্স রশ্মি গামা রশ্মির বৈসাদৃশ্য। এগুলো একটু পড়ে আসবি। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র তোরা যা পড়েছিস ক্লাস 10-এ, এখন পড়বি না, আমি পড়াবো তারপরে দেখবি। ঠিক আছে? মানে এখান থেকে একটু ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেলে তখন ওই কনসেপ্টে যাবে না। আর একটা জিনিস লাস্ট লিখে দিই এক লাইন, সেটা হচ্ছে কি আমি তোকে বললাম যে কোনো কোনো পরমাণুর কোনো পরমাণুর বন্ধন মানে নিউক্লিয়াসের বন্ধন শক্তি আসছে কত? 100 মেগা ইলেকট্রন ভোল্ট। সাপোজ 100 মেগা ইলেকট্রন ভোল্ট অ্যান্সার এসছে বাইন্ডিং এনার্জি। আচ্ছা, ওই পরমাণুতে ধর আমি বললাম যে নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে যারা আছে, প্রোটন আর নিউট্রন মিলে যেটা। তাহলে এক্স জেড এ মানে কি? এ হচ্ছে কি ভর সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রন মিলে যেটা। তো এখানে একটা টার্ম আসবে কি যদি বলে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, মানে কি? আমি যদি বলি এখানে 10টা নিউক্লিয়ন আছে, মানে প্রোটন আর নিউট্রন মিলে মোট 10টা আছে, তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত হবে? না বাইন্ডিং এনার্জিকে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে মানে এ দিয়ে ভাগ করলে যা হয়, তাহলে স্টার দিয়ে লিখবি বা লিখবি নিউক্লিয়ন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান কি হবে? বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই এ। বন্ধন শক্তিকে ভর সংখ্যা দিয়ে ভাগ করব। দুটো তিনটে অঙ্ক দিচ্ছি, দুটো হতে পারে, বড় জোর দুটো হতে পারে। দুটো অঙ্ক দিচ্ছে, একবার দেখে আসিস। হ্যাঁ, পেজ নাম্বার
376-এ বেসিক লেভেলের 1 আর 2। পেজ নাম্বার 376-এ বেসিক লেভেল 1 আর 2। পেজ নাম্বার 376-এ বেসিক লেভেল 1 আর 2। ব্যাস এই পর্যন্ত থাকবে আজকের। ঠিক আছে, আর বই ছিল এটা? যেগুলো দেওয়া হলো একবার পড়ে আসিস ভালো করে, বাকি যেগুলো বই থেকে বলেছে একবার রিডিং দিস।